হ্যালো স্টুডেন্টস, সুরজিৎ মান্না ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সিলেবাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোন কোন সিলেবাসগুলি পরীক্ষাতে থাকবে বা প্রশ্ন থাকবে, পরীক্ষাতে কোন কোন অধ্যায়ের থেকে প্রশ্ন থাকবে, নম্বর বিভাজন এবং এক সেট সাজেশান ভিত্তিক প্রশ্নপত্রের সেট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রের সেটটি তুলে ধরব এবং তার সঙ্গে ওই সেটে যতগুলি প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো এবং তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক দাও এবং তোমার একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। এবার আলোচনা শুরু করছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সিলেবাস অর্থাৎ কোন কোন অধ্যায়গুলি রয়েছে মোট দেখে নাও। প্রথম অধ্যায় রয়েছে আকাশ ভরা সূর্যতারা, তোমাদের বইতে 1 থেকে 14 পেজ পর্যন্ত রয়েছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে পৃথিবী কি গোল, এটা রয়েছে 15 থেকে 18 পেজ। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো, এটা হচ্ছে 19 নম্বর পৃষ্ঠা থেকে 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। চতুর্থ অধ্যায় রয়েছে পৃথিবীর আবর্তন, 24 থেকে 29 নম্বর পেজ। পঞ্চম অধ্যায় জল স্থল বাতাস, 30 থেকে 38 নম্বর পেজ পর্যন্ত রয়েছে। ষষ্ঠ অধ্যায় বরফে ঢাকা মহাদেশ, এখানে তোমাদের আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আলোচনা রয়েছে। 39 থেকে 43 নম্বর পেজ পর্যন্ত রয়েছে। সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু, 44 থেকে 54 নম্বর পেজ পর্যন্ত রয়েছে। অষ্টম অধ্যায়ে বায়ু দূষণ রয়েছে তোমাদের 55 থেকে 60 নম্বর পেজ পর্যন্ত। নবম অধ্যায়ে শব্দ দূষণ, 62 থেকে 64 নম্বর পেজ পর্যন্ত। দশম অধ্যায় রয়েছে আমাদের দেশ ভারত, এখানে তোমাদের ভারতবর্ষে কী কী রয়েছে, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, এছাড়া রয়েছে কৃষিকাজ, এগুলো রয়েছে তোমাদের। আর একাদশ অধ্যায় রয়েছে মানচিত্র। তাহলে তোমরা যে মোট তোমাদের 11টি অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলির মধ্যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন অধ্যায়গুলি থেকে প্রশ্ন থাকবে সেটা একটু আমি বলে দিচ্ছি। যেমন প্রথম অধ্যায় থেকে আকাশ ভরা সূর্যতারা থেকে 1 থেকে 14 নম্বর পেজ পর্যন্ত যে আকাশ ভরা সূর্যতারা এই অধ্যায়টি রয়েছে, এখান থেকে প্রশ্ন আসবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল, এখান থেকেও প্রশ্ন আসবে তোমাদের 15 থেকে 18 নম্বর পেজ পর্যন্ত যে পৃথিবী কি গোল তোমাদের অধ্যায়টি রয়েছে। তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো। চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন। দশম অধ্যায় আমাদের দেশ ভারত অর্থাৎ ভারতের এখানে সাধারণ পরিচয় এবং ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা, দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল, তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো, চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন। দশম অধ্যায় আমাদের দেশ ভারত থেকে, কিন্তু পুরোটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় প্রশ্ন আসবে না, কিন্তু আমাদের দেশ ভারতের তোমাদের দেখবে ভারতের সাধারণ পরিচয় রয়েছে, ভারতের ভূপ্রকৃতি এবং নদ নদী অর্থাৎ 65 থেকে 77 নম্বর পেজ। তাহলে বুঝতে পেরেছ, তোমাদের 1 থেকে 29 নম্বর পেজ পর্যন্ত এবং তারপরে 65 থেকে 77 নম্বর পেজ পর্যন্ত যে যতটুকু পড়া রয়েছে সেই তার মধ্যেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষাতে তোমাদের প্রশ্নগুলো আসবে। এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনটা একটু আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও ভিডিওটা পুরোটা। দেখো কি রয়েছে তোমাদের, এই যে অধ্যায় আমি বলেছিলাম অধ্যায়গুলো আগেই বলে দিয়েছি কোন কোন অধ্যায়গুলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে, ওখান থেকে প্রশ্ন হবে। প্রথম যেমন দেখো, এখন আমি ভাগ করে দিচ্ছি সুন্দর করে, যেমন MCQ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্ন মান, এখানে MCQ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক উত্তর, এখানে 3টে কি 4টে উত্তর থাকে, সেখান থেকে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হয়। আর SAQ মার্কের প্রতি প্রশ্নের মান হচ্ছে 1, এখানে কী কী থাকতে পারে, SAQর মধ্যে শূন্যস্থান পূরণ থাকতে পারে, ঠিক ভুল থাকতে পারে বা সত্য মিথ্যা থাকতে পারে, একটি বা দুটি শব্দে উত্তর দাও এটা থাকতে পারে, ডান বাম থাকতে পারে অর্থাৎ স্তম্ভ মেলাও, ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ মেলাও, এই সমস্ত প্রশ্নগুলো হচ্ছে SAQ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকতে পারে। 2 মার্কের প্রশ্ন থাকতে পারে, থাকবে 3 মার্কের প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন থাকে।
আচ্ছা, তাহলে প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে, এই মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্ন থাকবে। দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল, এখান থেকে একটি প্রশ্ন এমসিকিউর প্রশ্ন থাকবে। আর তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো, এখান থেকে কিন্তু একটি 3 মার্কের প্রশ্ন করতে হবে, তোমাদের একটি 3 মার্কের প্রশ্ন করতে হবে। চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন থেকে তোমাদের আসবে 1 মার্কের এমসিকিউ প্রশ্ন, বুঝতে পারলে। আর দশম অধ্যায় বলছিলাম না, আমাদের দেশ ভারত, তোমাদের পুরোটা পড়তে হবে না, ওখানে ভারতের সাধারণ পরিচয় এবং ভূপ্রকৃতি নদী পড়তে হবে তোমাদের। এগুলো থেকে আসছে, ওখান থেকে আসছে তোমাদের এসে কিউ দুটো প্রশ্ন আসবে, মানে দুটো প্রশ্ন আসবে না, দুটো প্রশ্ন করতে হবে। 1 মার্কের এসে কিউ দুটো প্রশ্ন করতে হবে, 2 মার্কের প্রশ্ন একটি করতে হবে, আর 5 নম্বরের প্রশ্ন একটি করতে হবে, মানে একটু বড় প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন এই করতে হবে। এই গেল মোট নম্বর বিবেচনা। অর্থাৎ তোমাদের প্রথম মধ্যে আকাশ ভরা সূর্যতারা থেকে মোট 1 নম্বর প্রশ্ন, পৃথিবী কি গোল এখান থেকে 1 নম্বর প্রশ্ন, তারপর তুমি কোথায় আছো এখান থেকে 3 নম্বর 3 নম্বর প্রশ্ন থাকবে। তারপরে অধ্যায় চতুর্থ অধ্যায়ের পৃথিবী আবর্তন, এখান থেকে একটি প্রশ্ন 1 নম্বর প্রশ্ন। আমাদের দেশ ভারতের আবার সাধারণ পরিচয় এবং ভূপ্রকৃতি নদী থেকে আসবে তোমাদের মোট 9 নম্বরের প্রশ্ন। এই করে মোট দেখে নাও, এমসিকিউ প্রশ্ন হচ্ছে 3 মার্কের, এসএকিউ প্রশ্ন হচ্ছে 2 মার্কের, 2 মার্কের প্রশ্ন হচ্ছে 2 মার্কের, আর 3 মার্কের প্রশ্নের জন্য 3 মার্কই থাকছে, 5 নম্বরের প্রশ্ন একটি, অর্থাৎ 5 মার্কে 5 নম্বর প্রশ্ন, মোট হচ্ছে 15 নম্বরের প্রশ্ন। তোমাদের প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 15 নম্বরের প্রশ্ন থাকবে। এই জন্য তোমাদের সময় দেবে কিন্তু আধ ঘন্টার মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখে, পরীক্ষার সময় আধ ঘন্টায় পরীক্ষার প্রশ্নের উত্তর সবগুলো লিখে জমা দিতে হয়, অর্থাৎ মোট সময় হচ্ছে তোমাদের আধ ঘন্টা। তাহলে আমি একটি সেট তুলে ধরছি, তোমরা লক্ষ্য করো। আগে প্রশ্নপত্রটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা হচ্ছে প্রথম সেট, ফার্স্ট প্র্যাকটিস সেট। দেখো প্রথমে কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 3টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1, মোট 3টি করতে হবে বলা আছে। প্রথম প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডল গঠিত হয়েছে 6টি, 7টি, 8টি, 9টি উজ্জ্বল তারা দিয়ে। 2 নম্বরে ক্যাসিওপেয়া দেখতে অনেকটা ইংরেজি LMNO অক্ষরের মতো। 3 নম্বরে পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি, কত 20,000, 30,000, 40,000, 50,000। 4 নম্বরে ফার্দিনান্দ ম্যাগেলান ও তার সঙ্গীরা ড্যাশ সাল পৃথিবী প্রদক্ষিণে অভিযান শুরু করেন, 1519, 1521, 1522, 1524। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখার বিপরীত দিকের রেখাটি হলো মূলমধ্যরেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা। এবার 2 নম্বর 2-এর দাগে কী রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? 2 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? 3 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? 3-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু একটি প্রশ্ন, এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। প্রথম প্রশ্ন, ভারত বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। আর ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে? এখানে কিন্তু এই যে দুটো প্রশ্ন হচ্ছে, যে কোনো একটি করতে হবে। যাই হোক, আমি কিন্তু দুটো প্রশ্নের উত্তর করে দিয়েছি তোমাদের। 4 দাগে রয়েছে প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও। দ্রাঘিমা রেখা কাকে বলে? মূলমধ্য রেখা মান কত? দ্রাঘিমা রেখা কাকে বলে? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। মূলমধ্য রেখার মান কত? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। মোট 3 নম্বর 4 দাগে। 5-এর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন রয়েছে, কী কী? প্রথম প্রশ্ন, ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উপত্যকা, গিরিপথ, হিমবাহ সম্পর্কে যা জানা লেখো। অর্থাৎ এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো একটি করতে পারো, কিন্তু আমি এই দুটো প্রশ্নের উত্তর সম্পূর্ণ করে দিয়েছি। এবার উত্তরগুলো লক্ষ্য করো, আমি উত্তরগুলো তোমাদের করে দিয়েছি। যেমন 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 3টি। আচ্ছা, প্রথম প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডল গঠিত হয়েছে 6টি, 7টি, 8টি, 9টি উজ্জ্বল তারা দিয়ে। সঠিক উত্তরটি হলো অপশান বিতে 7টি তারা দিয়ে। তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, ক্যাসিওপেয়া দেখতে অনেকটা ইংরেজি LMNO অক্ষরের মতো। সঠিক উত্তরটি হলো অপশান বিতে M অক্ষরের মতো, বা উল্টানো W অক্ষরও বলা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিলোমিটার? 20,000 কিলোমিটার, 30,000 কিলোমিটার, 40,000 কিলোমিটার, 50,000 কিলোমিটার। উত্তর, সঠিক উত্তরটি হলো 40,000 কিলোমিটার। তার 6 নম্বর প্রশ্ন, ফার্দিনান্দ ম্যাগেলান ও তার সঙ্গীরা ড্যাশ সালে পৃথিবী প্রদক্ষিণে অভিযান শুরু করেন? এখানে সঠিক উত্তরটি হলো 1519 সালে, 1521 সালে, 1522 সালে, 1520 সালে। সঠিক উত্তরটি হলো অপশান এতে 1519 সালে ফার্দিনান্দ ম্যাগেলান এবং তার সঙ্গীরা পৃথিবী প্রদক্ষিণে অভিযান শুরু করেন। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখার বিপরীত দিকের রেখাটি হলো? অপশান এতে মূলমধ্যরেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা। সঠিক উত্তরটি হলো অপশান এতে মূলমধ্যরেখা। 2-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? উত্তর হলো নতুন দিল্লি। 2 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? উত্তর হলো সিকিম। 3 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। 3-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। উত্তর, ভারতের বৃহত্তম রাজ্যের নাম হলো রাজস্থান আর ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হলো গোয়া। তারপরে 2 নম্বরের প্রশ্ন ছিল, ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে ও কেন? উত্তর, আরব সাগরে অবস্থিত ভারতের লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলে। কারণটা দেখো, কারণ চুন সমৃদ্ধ সামুদ্রিক কীট হলো প্রবাল। এই প্রবাল কীটের কোটি কোটি দেহাবশেষ জমে আরব সাগরের বুকে লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে। এই কারণে লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয়। আচ্ছা, তারপরে এটা 4-এর দাগে হতো সম্ভবত, স্পেলিংটা, এটা প্রশ্নের নাম্বারটা একটু ভুল হয়ে গেছে। পরবর্তী প্রশ্নটির উত্তর এটা হচ্ছে 4-এর দাগ হবে। একটু প্রশ্নের নাম্বারটা ভুল হয়ে গেছে, মানে ক্রমিক নম্বরটা। যাই হোক, প্রথমে দ্রাঘিমা রেখা কাকে বলে? এর জন্য 2 মার্ক। আর মূল মধ্যরেখার মান কত? এর জন্য 1 মার্ক। উত্তর, দ্রাঘিমা রেখা পৃথিবীর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত 1 ডিগ্রি অন্তর কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। আর মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। 4 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? উত্তর, ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, যেমন উত্তরে পার্বত্য অঞ্চল, 2 নম্বরে উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 নম্বরে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নম্বরে পশ্চিমে মরু অঞ্চল, 5 নম্বরে উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। একটু এর সম্পর্কে একটু বলছি, তোমরা অবশ্যই লিখবে কিন্তু। প্রথম, উত্তরে পার্বত্য অঞ্চল। উত্তর ভারতের একেবারে উত্তরে অবস্থিত পার্বত্য অঞ্চল। উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর নাগা পর্বত থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ তথা আমচাওয়া পর্যন্ত ধনুক বা চাঁদের মতো অবস্থান করছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান দুটি পর্বত শ্রেণী। 2 দাগের ভাগ ছিল উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল, উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। আয়তন, এই সমভূমির পূর্ব পশ্চিমে প্রায় 2500 কিমি দীর্ঘ এবং উত্তর দক্ষিণে প্রায় 240 থেকে 320 কিমি প্রশস্ত। সমগ্র সমভূমিটির আয়তন প্রায় 6,52,000 বর্গ কিমি। 3 নম্বর ভাগ ছিল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উত্তরের সমভূমির দক্ষিণে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী বিন্ধ্য সাতপুরা পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আন্নামালাই, পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 6,000 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। 4 নম্বর ভাগ ছিল 4 নম্বরে ছিল পশ্চিমে মরু অঞ্চল। রাজস্থানে একেবারে পশ্চিম দিকে বরাবর অবস্থিত। এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না, অল্প জল থাকে। নদীগুলি সমুদ্রে পৌঁছাতে পারে না, যেমন লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। 5 নম্বর প্রশ্ন, উপকূলীয় সমভূমি অঞ্চল দ্বীপপুঞ্জ। ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর ও পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত। চারদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপ। এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলা হয়। বঙ্গোপসাগরে 265টি ছোট ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামানে ব্যারেন ও নারকোন্ডাম আগ্নেয় দুটি আগ্নেয় দ্বীপ রয়েছে। আর আরব সাগরে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। আর 2 নম্বর প্রশ্ন, উপত্যকা, গিরিপথ, হিমবাহ সম্পর্কে যা জানে লেখো। আচ্ছা, প্রথম রয়েছে উপত্যকা। 2 বা একাধিক পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা বলে। বৈশিষ্ট্য, উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়। নদীর সঞ্চয়কাজের ফলে উপত্যকাগুলি সমতল ভূমিতে পরিণত হয়। সমতল উপত্যকা কৃষিকাজ, পশুপালন, কৃষিকাজটা দুবার হয়েছে লেখা, পশুপালনের সুবিধার জন্য জনবসতি গড়ে ওঠে। আর পার্বত্য উপত্যকার অপরূপ সৌন্দর্যের জন্য পর্যটন শিল্প বিকাশ লাভ করে। উদাহরণ, দুন উপত্যকা, কাশ্মীর উপত্যকা প্রভৃতি। গিরিপথ, দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে। বৈশিষ্ট্য, পার্বত্যাঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম হল গিরিপথ। গিরিপথগুলি অত্যন্ত দুর্গম ও সংকীর্ণ। বর্তমানে মানুষ গিরিপথের মধ্যে দিয়ে সড়ক পথ, রেলপথ নির্মাণ করছে। উদাহরণ, জম্মু শ্রীনগরের মধ্যে বানিহাল গিরিপথ, শ্রীনগর লেহর মধ্যে জুজিলা গিরিপথ, সিকিম ও তিব্বতের মধ্যে নাথুলা গিরিপথ প্রভৃতি। আর হিমবাহ কাকে বলে? না, চলমান বরফের স্তূপ যা অবিকর্ষে টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে। উদাহরণ, সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ। এছাড়া জেমু হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ প্রভৃতি রয়েছে। তাহলে 2024 সাল তথা ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য আমি ভূগোলে কী কী সিলেবাসগুলো রয়েছে বা অধ্যায়গুলো রয়েছে পড়তে হবে সেগুলো জানালাম। তারপরে
তোমাদের জানালাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রশ্ন বিভাজন এবং কী কী সিলেবাস রয়েছে বা অধ্যায়গুলো পড়তে হবে তোমাদের, বা কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। আর এক সেট সাজেশন ভিত্তিক প্র্যাকটিস সেট বা এক সেট সাজেশন ভিত্তিক প্রশ্নপত্রের সহ উত্তর আলোচনা করলাম। এই ভিডিওটি যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বা ভালো না লাগলেও কমেন্ট বক্সে কমেন্ট করো আর একটা লাইক দাও, এবং ভিডিওটি তোমাদের একই পাশে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। আর যারা অলরেডি সুরজিৎ মানা টিউশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।